ইলা সূত্রধর রচিত আনন্দের অশ্রু। আমি কদিন যাবৎ বাপের বাড়িতে রয়েছি। হঠাৎ দেখি সেদিন সকালবেলা আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে আমার বাপের বাড়ি ঢুকলেন। তাকে দেখে একেবারে অবাকই হয়ে গেলাম, কারণ দুদিন আগে আমি ওনার সাথে একটু রাগারাগি করেই এই বাড়িতে চলে এসেছি। আবার ঠিক এই সময়ই মাস্টারমশাই বাড়িতে ছিলেন না। তিনি তখন বালুরঘাট থেকে নর্থ বেঙ্গলের আরেকটি জায়গায় এমএসসি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন। ও হ্যাঁ, এই সুযোগে একটা কথা বলিনি, মাস্টারমশাই মানে উনি আমার হাজবেন্ড, পেশায় শিক্ষকতা করেন, তাই আমি ওনাকে এই সম্বন্ধে ডাকি। যে কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেলাম, সে কথায় আসা যাক। শাশুড়ি মার সঙ্গে আমার প্রায়ই ঝগড়াঝাটি ও খুনসুটি লেগে থাকতো। তার অভিযোগ, আমি রান্না করতে পারি না, বাসন মাজা, কাপড় কাচা কিছুই নাকি আমার দ্বারা হয় না। আমি কাপড় কাচলে নাকি সে কাপড় কেউ আর পরতেই পারবে না। এসব কথা কার বা সহ্য হয়? তাই আমি অভিমানবশত বাপের বাড়িতে চলে আসি। যাই হোক, শাশুড়ি মাকে কাঁদতে দেখে আমিও কেঁদে ফেললাম। জড়িয়ে ধরে বললাম, মা কি হয়েছে বলুন তো? শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলল, রাগ করে না সোনামা, তুমি বাড়ি ফিরে চলো, একটা সমস্যা হয়েছে। সোনামা বলতেই আমিও একেবারে গলে জল হয়ে গেলাম। শাশুড়ি মার সঙ্গে বাড়ি ফিরে এসে জানতে পারলাম পাশের বাড়ির ছেলেটা নেশা করে এসে আমাদের বাড়ির বাইরের লাইটগুলো ভেঙে দিয়েছে। এসব দেখে ও শুনে মাথাটা ভীষণ গরম হয়ে গেল। রাগ সামলাতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ছেলেটার মাকে বললাম, কাকিমা, এ কেমন কথা? আমার শাশুড়ি বয়স্কা মানুষ, একা বাড়িতে আছে, আর আপনার ছেলে নেশা করে এসে আমার বাড়ির লাইটগুলো ভেঙে দিয়েছে, আর আপনি কিচ্ছুটি বলেননি? কোথায় আপনার ছেলে? ওকে ডাকুন, দেখি ওর কত সাহস হয়েছে। কাকিমা তখন মুখটা শুকনো করে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার হাত দুটো ধরে বললেন, মা, ও এখন বাড়িতে নেই, এলেই তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি ওকে যা শাস্তি দিতে চাও দিও। আমি ওকে মানুষ করতে পারলাম না মা, বলেই কেঁদে ফেললেন। আমি আবারও নরম হতে লাগলাম। কাকিমাকে আশ্বস্ত করলাম, আপনি কাঁদবেন না, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব ওকে বুঝিয়ে সুঝিয়ে ভালো করা যায় কি না। কদিন বাদেই মাস্টার বাড়ি ফিরে এলেন। সকালবেলায় বাস থেকে নেমেছে। বাড়িতে ঢুকতেই আমি তাড়াতাড়ি হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, জানো তো বাড়িতে একটা সমস্যা হয়েছে, তোমার পরীক্ষা ছিল তাই তোমাকে আগে বলিনি। শুনেই চমকে উঠল উনি। কি হয়েছে কি হয়েছে বলে ব্যস্ত হয়ে উঠল। আমি বললাম, পরে বলবো। মাস্টার বলল, সিরিয়াস কোনো ব্যাপার নয় তো? আরে বাবা, না না, তেমন কিচ্ছু নয়। যাও, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, আজ তোমার পছন্দের লুচি আর আলুর দম রান্না করেছি। শুনেই চমকে উঠল উনি। তুমি রান্না করেছো? আজ খাওয়া হয়েছে তবে। অমন আটকে ওঠার কি হলো? আমি বুঝে রাখতে পারি না? মাস্টার হেসে উঠে বলল, না না, আমি কি আর তাই বলেছি? পাগলি, রাগ করে না শোনা। অমনি আমিও মিষ্টি হাসি হেসে বললাম, ভেবেছিলাম আমি রান্না করব, কিন্তু রান্নার জিনিস সব গুছিয়ে নিতেই মা এসে বলল, আমিই করে দিচ্ছি তাই। ভাবছি এরপর থেকে মাকে আর রান্না করতে দেব না, আমি নিজেই রান্নাটা করে নেব। শুনেই মাস্টার বলল, সর্বনাশ। কেন সর্বনাশ কেন? আমি কি কিছু পারি না নাকি? রাগে আমার মুখটা লাল হয়ে গেল। মাস্টার বলল, না না, রাগ করো না সোনা, বলছি তোমার হাত পুড়ে যাবে, গায়ের রং কালো হয়ে যাবে, আমি তোমার এ দশা একদম সহ্য করতে পারবো না। নিজকে হাসি নিয়ে বললাম, আর বোকামি করতে হবে না, যাও যাও, ফ্রেশ হয়ে এসে শোনো। একটু পরে খেতে এসে মাস্টার বলল, এবার বলো কি সমস্যা হয়েছে? আমি বললাম, শোনো না, ওই যে পাশের বাড়ির কাকিমার মাতাল ছেলেটা আমাদের বারান্দার লাইটগুলো ভেঙে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাস্টার চিৎকার করে উঠল, কি বললে? এত বড় সাহস? আমি বললাম, কুল ডাউন, এই শোনো না, তুমি রাগ করো না। কাকিমা আমার হাত ধরে খুব কান্নাকাটি করছিল আর বলছিল, ছেলেটা মানুষ হলো না বৌমা, অভাবের সংসার, ওর বাবা নেই, ছেলেটাও অমানুষ, আমার মরণটা হলে বাঁচি। তখন আমারও খুব কষ্ট হয়েছিল জানো। আমি কাকিমাকে কথা দিয়েছি, ওকে বুঝিয়ে শুনিয়ে নেশা ছাড়ানোর চেষ্টা করব। তুমি আর কিছু বলো না প্লিজ। শুনেই মাস্টার বলল, এই রে হয়েছে, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, এবার বুঝি আমারও কপালটা পড়ল। বললাম, তার মানে কি বলতে চাইছো তুমি? মাস্টার বলল, না ধরো, ওকে সারাদিন আদর করে বুঝিয়ে শুনিয়ে ভালো করতে গিয়ে যদি তুমি ওই ছেলেটার প্রেমে পড়ে যাও। সঙ্গে সঙ্গে আমি তো চিৎকার করে উঠলাম, কি বললে? তুমি কি বললে? বাজে কথা বলার জায়গা পায় না, একদম বকবক করো না, চুপ করো, এই রকম সস্তা রসিকতা একদম করবে না, বলে দিচ্ছি কিন্তু। কাকিমার ওই মাতাল ছেলে সবসময় নেশা করে থাকে, গায়ে মুখে দুর্গন্ধ, আর আমি পড়বো তার প্রেমে? আমাকে ভাবো কি? একটু পরে কাকিমা ছেলেকে নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কেন এমন করলে? আমাদের সঙ্গে তো তোমাদের কোনো শত্রুতা নেই। ও আমার কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর বলল,
বৌদি, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আর কোনোদিন এরকম করবো না। বুঝলাম ভেতরে ভেতরে চাপা একটা দুঃখ আর হিংসা থেকেই এটা করে ফেলেছে, কারণ ওরা এত অভাবী আর আমি কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে বসো। ওকেও লুচি আলুর দম খেতে দিলাম আর কাছে বসে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, কেন এরকম কাজ করো, এতে কি লোকে ভালো বলে? আর ওইসব ছাইপাশ খেও না, একেবারে ছোবে না বলো, কথা দাও। অনেকক্ষণ চুপ করে থাকলো শুভ। আমরাও বাড়ির সকলে চুপচাপ। দু চোখ গড়িয়ে ওর গাল বেয়ে জল পড়তে লাগলো। সেই চোখের জল যেন বড় পবিত্র হয়ে উঠল এই সুন্দর সকালে। এই মুহূর্তটায় সবাই যেন এক বিপন্ন মানুষের পাশে থেকে আলোর পথ খুঁজে বেড়াচ্ছিল। তাই মাস্টারও বলে ফেলল, আরে আরে কাঁদছো কেন? দেখো, ভালোভাবে চললে সকলেই তোমাকে ভালো বলবে। ছেলেটা বলল, আমি সত্যি সত্যি এ সমাজে একেবারে অযোগ্য একটা মানুষ। লেখাপড়া শিখিনি, আয় করে বৃদ্ধা মায়ের ভরণ পোষণ নিতে পারিনি। সবাই আমাকে ঘেন্না করে, সবাই। আমার বাঁচতে ইচ্ছে করে না দাদা। মাস্টার তার স্নেহের হাতটা প্রতিবেশী ভাই শুভর মাথায় রাখল। সকালটা ভ্রাতৃত্ববোধে আরও সুন্দর হয়ে উঠল। আত্রেয়ী নদীর ওপার থেকে একটি হলুদ পাখি শীষ দিতে দিতে উড়ে চলে গেল। কিছুক্ষণ আমরা আর কথা বলতে পারলাম না। অবশেষে মৌনতা ভেঙে বললাম, আচ্ছা, তোমার নাম তো শুভ, যার প্রতিটা মুহূর্তেই ভালো চিন্তাভাবনার প্রকাশ পায়, শুভ বুদ্ধির উদয় হয়, যা সমাজ ও প্রতিবেশীর জন্য ভালো কাজ করে, সেই তো শুভ। তবে তুমি কেন অশুভ কাজ করবে? শুভ চোখের জল মুছতে মুছতে বলে ফেলল, জীবনটা যে এত সুন্দর তা তো আগে বুঝতে পারিনি বৌদি। তুমি নতুন করে জীবনের মানে বুঝিয়ে দিলে। বৌদি যে মায়ের আরেকটা রূপ, সেটা সত্যি সত্যি আজ জানলাম। শুভকে কী বলবো বুঝে উঠতে পারলাম না। তবুও এই সন্ধিক্ষণে এসে মনে হলো ওর জন্য কিছু একটা করা দরকার। বললাম, আজ থেকে আমাদের বাড়িতে দুবেলা এখানেই খাওয়া দাওয়া করবে, আর আমাদের একটা ফার্নিচারের দোকান আছে, ওখানেই কাজ করবে। মাস্টারকে বলে ওই দোকানে ওর কাজের ব্যবস্থা করা হলো। সপ্তাহের শেষে পারিশ্রমিক দেওয়া হয়। তারপর বহু বছর কেটে গেছে। শুভ এখন সত্যি শুভ হয়ে উঠেছে। নতুন দোকান দিয়েছে, বিয়ে করেছে, একটি পুত্র সন্তান হয়েছে। সেই ছেলে দীপ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। কলকাতা থেকে লকডাউনের মধ্যেও বাধ্য হয়ে বালুরঘাটে নিজের বাড়িতে এসে রয়েছি। বহুদিন ওদের সাথে কোনো যোগাযোগ নেই। এখন আর আমাদের বাড়ির পাশে থাকে না। কাকিমাও অনেক দিন হয়েছে গত হয়েছে। হঠাৎ একদিন সন্ধ্যায় বাইরে থেকে কে যেন ডাক দিল, বৌদি, ও বৌদি, দরজা খোলো, আমি তোমার ভাই এসেছি। দরজা খুলে দেখি অবাক কাণ্ড। শুভ সপরিবারে আমাদের বাসায় এসেছে, হাতে একটা মস্ত বড় ফুলের ঝাড়। বললাম, কি ব্যাপার শুভ, এত বড় ফুলের বুকে নিয়ে এসেছো? সাথে দেখলাম আরও কিছু উপহার সামগ্রী। হ্যাঁ, আমার জীবনের পথিকৃত, আমার আরেক মা, আমার বৌদির আজ শুভ জন্মদিন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শুভ বলল, বৌদি তুমি কাঁদছ? আবেগে বলে উঠলাম, না গো ভাই, এটা আনন্দের অশ্রু।